এটা একটা লিঙ্গ সাম্যের প্রশ্ন, সাংবিধানিক অধিকারের প্রশ্ন। মেয়েরা কতক্ষণ কাজ করবেন সেটা কোনো পুরুষ বা কোনো সংস্থা দয়া করে ঠিক করে দেবে। আজকে হুবহু তার প্রতিফলন আমরা দেখেছি। ঠিক একই কথা চিফ জাস্টিস বলেছেন, পুরুষরা যদি 12 ঘন্টা বা তার বেশি কাজ করে, মেয়েরাও তার 12 ঘন্টা বা তার বেশি কাজ করবে না কেন? উনি একটা মেয়েদের কাজের অধিকারের দিক থেকে, চিফ জাস্টিস এবং সাধারণভাবে সুপ্রিম কোর্ট একটা মেয়েদের কাজের অধিকারের দিক থেকে দেখছেন। সেখানে কিন্তু আজকে যে সমস্ত পরিসংখ্যান বেরিয়ে এসছে যে আর.জি. কর হাসপাতালে যেখানে ঘটনাটা হয়েছে, বাকি সবকিছু ছেড়ে দিলাম, 1 মাসে 400-র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো উচিত ছিল, ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা বসানোর কথা ছিল, বলা হয়েছিল, কোর্টে বলা হয়েছিল। কটা বসেছে? 36টা। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোথায় কোথায় বসানো হবে সে সমস্ত জায়গা আইডেন্টিফাই করা হচ্ছে। একটা হাসপাতালে যেখানে এই ঘটনা ঘটে গিয়েছে, যার জন্য আর.জি. কর হাসপাতালের নাম আজকে বিদেশেও এমন কোনো জায়গা নেই যেখানে যেখানে মানুষ জানে না। সারা পৃথিবী জুড়ে 150 মতো শহরে জাস্টিস ফর আর.জি. কর নামে স্লোগান দিয়ে মিছিল হয়েছে, জমায়েত হয়েছে। ভারতে কোনোদিন আসেননি, ভারত সম্পর্কে কোনো ধারণা নেই এমন বহু বিদেশি মানুষ আর.জি. কর হাসপাতালের নাম জেনে গিয়েছেন। সেই আর.জি. কর হাসপাতালে 1 মাসেও আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কোথায় লাগানো হবে সিসিটিভি ক্যামেরা। রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের দক্ষতা, কর্মদক্ষতা সম্পর্কে আর খুব বেশি কি কিছু বলার প্রয়োজন হয়? এই নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এবং ডাক্তাররা এখনো যে কাজে ফিরছেন, এখনো যে তারা দরাদরির জায়গায় আছেন, সেটা কিন্তু মূলত এই যে সুপ্রিম কোর্টে দেওয়া যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের এই নিরাপত্তার ব্যবস্থা করা হবে তা পালন করা হয়েছে কিনা সেই ইস্যুতেই। কারণ যে সমস্ত শীর্ষ পুলিশ অফিসারদের অপসারণ করা হয়েছে, পুলিশ কমিশনার, ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ইত্যাদি, তারপর আরেকজন ডেপুটি কমিশনার অপসারণ নিয়ে তারা খুব বেশি জেদাজেদি করবেন বলে মনে হয় না। কিন্তু সামগ্রিকভাবে নিরাপত্তার ব্যবস্থাটা নিয়ে অবশ্যই তারা করবেন, করতে থাকবেন। একটা আশ্চর্য বিষয় যে এই যে রাত্রিরের সাথী, রাজ্য সরকার যে বড় গলায় ঘোষণা করেছিল রাত্রিরের সাথী অ্যাপ তৈরি করা হচ্ছে, এই ঘোষণাটা করেছিলেন অবশ্য রাজ্য সরকারের পরামর্শদাতা হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্য সচিব। যাই হোক, তিনি সরকারের কথাই বলেছিলেন। রাত্রিরের সাথী অ্যাপের কথা সেদিন বলা হয়েছিল, এবং সেদিন আরো বলা হয়েছিল যে মহিলাদের পারতপক্ষে নাইট ডিউটি দেওয়া হবে না। নাইট ডিউটি দেওয়া হবে না, প্রয়োজন নস্যাৎ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট সম্পূর্ণ। রাত্রিরের সাথে অ্যাপ সম্পর্কে প্রশ্ন উঠেছে। 1,500 কন্ট্রাকচুয়াল ওয়ার্কার এটা করবেন, তারা এই তার সুরক্ষার জন্য তারা নিযুক্ত হবেন। সিভিক ভলেন্টিয়ার কিন্তু একজন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। আর.জি. করে খুন ও ধর্ষণ কাণ্ডে প্রধান এবং প্রথম অভিযুক্ত যে লোকটা, সে কিন্তু রাজ্য সরকারের একজন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। সুপ্রিম কোর্টে কিছুদিন আগে অন্য একটি মামলায় এই প্রশ্ন উঠেছে, রাজ্য সরকারকে পুরোটাই ঠিকা কর্মী দিয়ে চলছে। এত ঠিকা কর্মী কেন, স্থায়ী কর্মী নয় কেন? কারণটা আমরা জানি, কারণটা আমি বলছি। কারণ হচ্ছে ঠিকা কর্মী নিতে হলে রাজ্য সরকারের কর্মী নিয়োগের অনেক প্রক্রিয়া আছে। এমনকি পাবলিক সার্ভিস কমিশন পর্যন্ত এখন অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে। WBCS অফিসার সাদা খাতা জমা দিয়ে WBCS পরীক্ষায় পাশ করেছে, এরকম অভিযোগ এখন উঠছে। কিন্তু তাহলেও তা সত্ত্বেও রাজ্য সরকারের পাকা চাকরি দেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ কিছু আছে, কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, কিছু স্ক্রিনিং হয়, কিছু ডকুমেন্ট রাখতে হয় স্থায়ীভাবে। ঠিকা কর্মীদের ক্ষেত্রে তা নেই। সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে তাদের কৃষি ভিত্তিতে নিয়োগ হয়েছে, কোনো ভিত্তি নেই। স্থানীয় শাসক দলের নেতাদের থেকে একটি সুপারিশের চিরকুট নিয়ে থানায় গিয়ে তারা রিক্রুট হয়েছেন, সেদিন থেকে কাজ করতে শুরু করেছে। একটা ড্রেস কিনে দেওয়া হয়েছে, ড্রেস দিয়ে দেওয়া হয়েছে, কাজ করতে শুরু করেছেন পুলিশের সঙ্গে সমানভাবে। এখন বলা হচ্ছে 7 দিনের প্রশিক্ষণ। এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কেন? এটা কিন্তু শুধু আর.জি. কর হাসপাতালে ঘটনা বা এই হাসপাতালের নিরাপত্তার প্রশ্ন নয়, এটা সরকার চালানোর ব্যাপারে একটা মূল দৃষ্টিভঙ্গির প্রশ্ন, এবং সে প্রশ্নে তৃণমূল কংগ্রেস সরকারকে একদিন না একদিন জবাব দিতে হবে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে পুরসভা থেকে সর্বত্র এত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কেন?
স্থায়ী সরকারি কর্মী নয় কেন? সুপ্রিম কোর্টে আজকে এই প্রশ্ন।